আচ্ছা, এইখানে এখন তোমরা খেয়াল করো যে এই অ্যাঙ্গেলটা যদি আমাদের থিটা হয় আর এম জি যে কোনো বস্তুর ভর তার অবস্থান থেকে সোজাসুজি নিচের দিকে কাজ করবে। তো এইটাকে আমরা যদি দুইটা উপাংশে ভাগ করে, আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করো, এই কোণটাও থিটা হবে। এইটা কিভাবে থিটা হয় একটু চিন্তা করো তো দেখি। এটা বলতে পারবা যে এই অ্যাঙ্গেলটা কিভাবে থিটা হয় আমাদের? এই যে এই অ্যাঙ্গেলটা কোনটা, এইটা হচ্ছে এর সাথে এই তলের সাথে লম্ব। সো আমাদের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। সো এইটা যদি থিটা হয় তাহলে এইটুক কোণ হবে থিটা। সো এইটা আমাদের এখানে বুঝতে হবে যে এইটুক কোণ থিটা হয়। আচ্ছা দেখো, তোমরা যদি না পারো আমি বলে দেই। সো এইটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, এই কোণটা হবে কত বলো তো? এই যে এইটুক কোণ, বলো। কোনটা ভাইয়া? এই যে এটা, এই যে এই কোণটুকু, এই যে রেড অংশ দিয়ে আমি, এই যে এই কোণটুকু, এইটুকু, এই যে এইটুকু, 45। এইটা নাকি 45। তো এইটা 90 ডিগ্রি হলে এইটা আমাদের কখন 45 হইতো? যদি তোমার থিটার মান 45 হইতো। তো এইখানে এই থিটার মান কত তুমি জানো? তুমি তো জানো না। তো এইটা হবে আমাদের 90 - থিটা, আর এইটা 90। দেখো, তিনটা কোণের আমাদের যোগফল কত? 180। তো একটা 90, একটা থিটা, আর একটাকে তুমি যদি আলফা ধরো, এটা সমান হবে কত? 180। তিনটার যোগফল, তাহলে আলফা সমান আমাদের 90 - থিটা হয়। তাহলে এই কোণটা হবে আমাদের 90 - থিটা, এটা বুঝছো? হুম। আর এই যে দেখো, এই জিনিসটা হচ্ছে আমাদের লম্ব, এই যে এর সাথে লম্ব। তাহলে এইটা যদি 90 - থিটা হয়, এই টোটালটা যদি থিটা, সরি 90 হয়, তাহলে এই বাইরের কোণটা হবে কত? এই বাইরের কোণটাও কিন্তু থিটা হবে, কারণ আমাদের টোটালটা 90 ডিগ্রি, আর এইটুকু হচ্ছে 90 - থিটা, তাহলে বাইরের টুকু হবে 90। কারণ 90 - থিটা প্লাস ধরো যে আলফা সমান আমাদের মোট কত? মোট হচ্ছে 90। তাহলে আলফা সমান আমাদের হবে কত? থিটা। তাহলে এই কোণটা থিটা হলে এই যে বাইরের কোণটাও থিটা হয়। এই জিনিসটা এই টপিকে খুবই ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে, কারণ এই জিনিসটা বারবার লাগবে আমাদের। তো বুঝছো এই অ্যাঙ্গেলটা কেমনে এই থিটা হয় আমাদের? না। এটা ক্লিয়ার? না, আরেকবার বলো। আচ্ছা আমি আবার বলি। দেখো, এই যে আমি এই অংশটুকু আমি বাইরে আঁকাই, দেখো এটা খেয়াল করো। এই যে আমি এই ত্রিভুজটা আঁকাইলাম, আর এই যে আমাদের এমজি কে আমরা দুই ভাগে যে ভাগ করে নিছি, তো এমজি আমাদের কোন দিকে? এমজি এই বাহু বরাবর। এই ত্রিভুজটা খেয়াল করো, এমজি হচ্ছে এই বাহু বরাবর। সো এমজি এর দুইটা উপাংশ কি? তো আমাদের দুইটা উপাংশ তো অলওয়েজ লম্ব উপাংশে আমরা ভাগ করি। যদি একটা উপাংশ এইদিকে হয়, তাহলে আর একটা উপাংশ এই বাহুর সাথে লম্ব ভাবে এইদিকে কাজ করবে না? হুম। হ্যাঁ। আচ্ছা, তো আমাদের একটা একটা উপাংশ, আচ্ছা আমি তোমাদের নামকরণ করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এ বি সি ডি, এটা ডি রে। আচ্ছা, তো আমরা ধরে নিছি যে এই কোণটা হচ্ছে থিটা, এইটা আমাদের স্থিতি কোণ বা নিশ্চল কোণ। এই কোণে আমরা যদি হালাই বা উঁচু করি, তাহলে এই বস্তুটাতে মাত্র গতির উপক্রম হবে। তো এই কোণটা যদি থিটা হয়, আমি বললাম যে এই কোণটাও হবে থিটা। এইটা কিভাবে হয়? তো এখন এখন দেখো, এখন আমরা এই কোণটুকু বের করব। কোনটা? এই যে এ সি বি কোণ। তোমরা এ সি বি কোণের দিকে খেয়াল করো, এইটা তো আমাদের 90 ডিগ্রি, এই যে এই কোণটুকু তো আমাদের 90 ডিগ্রি। সো আমাদের এ সি বি কোণ তাহলে হবে কত? সো আমাদের এই যে এ বি সি ত্রিভুজে তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো একটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, নিচে খেয়াল করো, একটা হচ্ছে 90 ডিগ্রি, আর একটা দেয়া আছে থিটা। আর এসিবি কোণ আমরা জানি না, আমরা এটাকে আলফা ধরে নিলাম। তিনটা কোণের সমষ্টি হবে কত আমাদের? 180 ডিগ্রি। এটা আমরা জানি যে যে কোনো ত্রিভুজের
তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এইখান থেকে আলফার মানটা বের করো, 180 থেকে 90 বিয়োগ করলে 90, আর যদি থিটা ওইদিকে নিয়ে যাই তাহলে এটা হবে আমাদের 90 - থিটা। তাহলে এ সি বি এই কোণটা যে 90 - থিটা, এটা ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তো এখন দেখো, তাহলে এখন আমাদের আবার এইখানে যেহেতু এটা লম্ব, সেহেতু আমাদের সরি, বি সি ডি না, আমাদের বি সি ডি না, এখানে এ সি ডি কোণ, এইটা আমাদের 90 ডিগ্রি। এটা কি বুঝতে সমস্যা আছে? আমি তো বললাম যে এটা আমাদের না। দুইটা লম্ব উপাংশ যদি ভাগ করি, তাহলে এ সি ডি এই কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে এই যে আমাদের এই ভিতরের টুকু কত, এই ভিতরের টুকু তো আমরা বের করলাম 90 - থিটা, আর আমাদের টোটাল টুকু কত, 90। তাহলে এই যে বাইরের টুকু হবে কত, দেখো আমাদের টোটাল হচ্ছে 90, তাহলে এইটা আমাদের কার কার যোগফল, 90 - থিটা, এবং বাইরের কোণটাকে আমরা তো জানি না, এটাকে আলফা ধরে নিলাম। তাহলে এই দুইটা কোণের সমষ্টি কত, 90 ডিগ্রি। তো এই 90 - 90 বাদ, থিটা যদি ওইদিকে যায় তাহলে +থিটা। তাহলে আমাদের এই বাইরের কোণটুকুর মান হয় থিটা। বুঝছো এখন? হ্যাঁ, বুঝছি। তাহলে আমাদের এই কোণটা যদি থিটা হয়, এই যে এই কোণটা যদি থিটা হয়, তাহলে আমাদের এই কোণটাও থিটা হবে। আচ্ছা, যদি এই কোণটা থিটা হয়, তাহলে এমজি তো নিচের দিকে, তো এমজি এর সাথে যে এ থিটা ডিগ্রি কোণে আছে, তাহলে এটা আমাদের হবে কত, এমজি কস থিটা। এটা ক্লিয়ার যে এইখানে আমাদের এমজি কস থিটা হবে? হ্যাঁ। হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের আনুভূমিক উপাংশ, যেহেতু এর সাথে কোণ আছে, তাহলে আমাদের আরেকটা উপাংশ হচ্ছে তল বরাবর। তল বরাবর, তাহলে আমাদের হবে কত, এমজি সাইন থিটা। এইদিকে এমজি সাইন থিটা হবে না? হ্যাঁ। আচ্ছা, তো এখন তাহলে এই এই বস্তুটাকে তো, এ তো আমাদের এই গতিশীল হইতেছে, তো এ আমাদের কোন দিকে গতিশীল, নিচের দিকে। তাহলে এর উপর ঘর্ষণ বলটা কাজ করবে আমাদের কোন দিকে, উপরের দিকে। তাহলে এফ এস হচ্ছে আমাদের উপরের দিকে। তো আমরা তো এগুলো ক্লিয়ার। আচ্ছা, তো আমরা জানি যে যে কোনো এই তলের উপরে আমাদের একটা প্রতিক্রিয়া বল কাজ করবে আর। তো এইটা হচ্ছে তলের উপরে প্রতিক্রিয়া বল আর। ওকে, তো এখন একটা জিনিস বলো, যে এই যে স্থিতি কোণ বা নিশ্চল কোণ কি, যে কোণে আনুভূমিকের সাথে বাঁকা করলে বস্তুটাতে গতির সঞ্চার হওয়ার উপক্রম হবে, মানে সে এখন পর্যন্ত গতিশীল না। সে যদি গতিশীল না হয়, তার উপর প্রযুক্ত সকল বলের লব্ধি 0 হবে। এই জিনিসটা বুঝছো? যেহেতু তার মধ্যে কোনো গতির সঞ্চার হয় নাই, তার মানে তার উপর ক্রিয়াশীল সকল বলের লব্ধি 0। কারণ বলের লব্ধি 0 হলেই তো তার উপর তার কোনো গতির সঞ্চার হবে না, সে যে জায়গায় আছে সেই জায়গাতেই থাকবে। এটা বুঝছো? হুম। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, এবং নেক্সট দিন কিন্তু আমাদের ঘর্ষণের অনেক হিজিবিজি জিনিস কিন্তু থাকবে, সো ওইগুলা বুঝতে হলে আজকের ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে বুঝতে হবে। সো কোথাও না বুঝলে বলবা। তো যেহেতু আমাদের আচ্ছা। বস্তুটাতে যেহেতু গতির সঞ্চার হয়নি, মানে যেহেতু আমাদের আমাদের বস্তুটা গতিশীল না, তার মানে সকল বলের লব্ধি 0। এইখানে দেখো এফ এস এর বিপরীতে এমজি সাইন থিটা কাজ করতেছে, তার মানে এফ এস আর এমজি সাইন থিটা সমান হবে, কারণ এই দুইটা সমান হলেই কেবলমাত্র তল বরাবর কোনো ধরনের বলের লব্ধি কাজ করবে না, তখন তল বরাবর লব্ধি হয়ে যাবে 0, কারণ দুইটা বিপরীত দিকে আমরা জানি, দুইটা এই এই বিপরীত দিকে ক্রিয়াশীল ভেক্টর যদি পরস্পর সমান হয়, তাহলে সেইখানে লব্ধি আমাদের 0 হয়, তার মানে দুইটা সমান হইতে হবে। এবং এই এই বস্তুটার মধ্যে কি উপরের দিকে বা নিচের দিকে কি কোনো এই ইয়া আছে? দেখো আমাদের এই বস্তুটা কিন্তু উপর বা নিচের দিকে কোনো দিকেই যাইতেছে না। যেহেতু উপর বা নিচের দিকে কোনো দিকেই যেহেতু গতিশীল না, সেহেতু কি
সেহেতু লব্ধি প্রতিক্রিয়া বা আমাদের এই যে ওয়াই অক্ষ বরাবর যেগুলা বল, মানে আর আমাদের কার সমান হবে, আর আমাদের সমান হবে mg cos থিটার। এই জিনিসটা বুঝছো? হ্যাঁ। হ্যাঁ। যেহেতু এ তল বরাবরও যেহেতু গতিশীল না, সেহেতু তল বরাবরও বলের লব্ধি শূন্য, মানে দুইটা বল সমান। এবং যেহেতু সে উপর নিচে কোনো দিকেই যেহেতু গতিশীল না, তার মানে উপর নিচে যেগুলো বল ক্রিয়াশীল সেগুলোরও লব্ধি শূন্য। যেহেতু দুইটা বিপরীত দিকে ক্রিয়াশীল, লব্ধি শূন্য হইতে হলে দুইটাকে সমান হইতে হবে, এগুলো আমরা অনেক ভালোভাবে জানি। তো এখন আমরা কি জানি, স্থিতি ঘর্ষণ, দাঁড়াও দেখি আগে, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস সমান আমাদের কি এফ এস ডিভাইড বাই আর। এফ এস এখানে কি mg সাইন থিটা, আর এটা কি mg কস থিটা। তাহলে এটা সমান আমাদের mg বাদ সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। তাহলে এটা সমান হচ্ছে মিউ এস। এই জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এখন দেখো, এখন আমরা আগের পেজে কি পড়ে আসছিলাম, মিউ এস সমান হচ্ছে ট্যান ল্যামডা। এখানে ল্যামডা কি, ল্যামডা হচ্ছে ঘর্ষণ কোণ। তো এখন দেখো, এখন আমরা আবার এই কি পাইলাম, আমরা এটা জানি যে মিউ এস সমান হচ্ছে ট্যান ল্যামডা। আমরা জানি ল্যামডা এখানে, এখানে আমাদের ঘর্ষণ কোণ। তাহলে আমরা কি লিখতে পারি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান ল্যামডা। সো আমাদের এখানে ট্যান ট্যান তো বাদ যায় না, একটাকে আরেকটা দ্বারা যদি ইনভার্স করি তাহলে এটা বাদ যায়। তো আমরা এখানে কি লিখতে পারবো, থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা। বুঝছো? হ্যাঁ, বুঝছি। তো এখন তাহলে আমরা কি লিখতে পারি, যে স্থিতি কোণ বা নিশ্চল কোণ ইজ ইকুয়াল টু ঘর্ষণ কোণ। সো ল্যামডা যেহেতু আমাদের ঘর্ষণ কোণ, সেহেতু আমরা এই জিনিসটা লিখতে পারি যে নিশ্চল কোণ সমান হচ্ছে আমাদের ঘর্ষণ কোণ। এইগুলো জিনিস বুঝছো? বুঝছি। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, যদি এগুলা কিন্তু ভালোভাবে বুঝতে হবে, বিশেষ করে এই তলের বিষয়টা, এইটা কিন্তু কালকে খুব ভালোভাবে লাগবে। সো এটা ক্লিয়ার রাখা লাগবে একদম 100%। আচ্ছা, এরপরে আসছে আমাদের গতীয় ঘর্ষণ। তো আমাদের বস্তুটা যতক্ষণ পর্যন্ত স্থির বা মানে আমাদের এই গতিশীল হওয়ার আগ পর্যন্ত, তার মধ্যে আমাদের এই এই মানে এই যত ধরনের বল আছে সবগুলো হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ বল। আমরা এগুলো এতক্ষণ পড়লাম। এরপরে আমাদের সীমান্তিক ঘর্ষণ বলের মানকে অতিক্রম করার পরে ওই বস্তুটাতে অবশ্যই গতির সঞ্চার হয়। আর আবার এই যে নিশ্চল কোণের চেয়ে আরো বেশি কোণে তুমি যদি আনত করো, তাহলে ওই বস্তুটাতে আবারও গতির সঞ্চার হবে। সো গতির সঞ্চার হয়ে গেলে যে ঘর্ষণ বলটা কাজ করে, তখন আমরা সেটাকে বলবো গতি ঘর্ষণ। তোমরা সংজ্ঞাটা একটু লিখে নাও। লিখে নিছো? হ্যাঁ, নিচ্ছি। আচ্ছা, একটু দাঁড়াও, একটু একটু পানি খেয়ে নি। এমনিতেই তো গলার অবস্থা খারাপ। আচ্ছা, তো এটা আমাদের একটা
একটা বস্তু যখন চলতে শুরু করবে, আর এইখানে সংজ্ঞাটা একটু বুঝো। এখানে বলছে যে দুটি স্পর্শ তলের মধ্যে যখন আপেক্ষিক গতি থাকে, মানে আমাদের রাস্তাটা তো স্থির, আর একটা বস্তু তার উপর দিয়ে চলতেছে, তো রাস্তার সাপেক্ষে বস্তুর একটা অবশ্যই বেগ থাকবে। এইটাকেই আমাদের মূলত বা দুইটা স্পর্শ তলের মধ্যে আপেক্ষিক গতি বলা হচ্ছে। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তো আজকে আজকে এখানে একটু অফ রাখে, আমার এই কথা বলতে সমস্যা হচ্ছে আর কি। তো আমরা এটা নেক্সট দিন থেকে এটা পড়বো। তো তোমরা ওইগুলা একটু রিভিশন দিও। আর আজকে ম্যাথ করারও একটা ইচ্ছে ছিল, বাট এখন ভাইয়া, কথা। হ্যাঁ, বলো। নেক্সট ক্লাসে আমাদের ওই যে এমসিকিউ গুলো ভুল হয়েছে ওগুলো একটু দেখাই দিতা। আচ্ছা আচ্ছা, আমি এখন ওইগুলা তোমাদের এই দেখাই দিব, আর তোমরা এগুলো একটু রিভিশন দিয়ে আসিও আর কি। আর আজকে খাতাটা কাটিও। আর আচ্ছা আচ্ছা, আমি এখন দেখে তোমাদের জানাবো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।